প্রাথমিকভাবে বলেছিলাম আমি যে এই বাজেট জনমোহিনী চেহারার আড়ালে অন্তঃসারশূন্য বাজেট, যেটা আজকেও সেই কথাই আমি বলছি। বাজার থেকে ঋণ, দ্বিতীয় নম্বর হচ্ছে যে আবগারি, যেটাকে সাধারণ মানুষের ভাষায় বলে মদ বিক্রি, সেইটা থেকে আয়, এবং তৃতীয় আয়ের উৎস হচ্ছে যে দেখানো হয়েছে যে মূলত কেন্দ্রীয় সরকারের সাহায্য। ইতিমধ্যে হচ্ছে যে আমাদের রাজ্যে প্রায় ৭,০৬২,৩২৬,৬১ কোটি টাকা ঋণের বোঝা মাথায়। তারপরও আবার এই বাজেটের পর চলতি অর্থবর্ষে ৮০,৪৪৪ টাকা আবার বাজার থেকে ঋণ নেওয়া হবে। চলতি বছরে এপ্রিলের শেষে যা মোট বাজেটের প্রায় ১৯% টাকা আবার হচ্ছে যে বাজার থেকে ধার হিসেবে নেওয়া হবে। সেই সময় সমস্ত কিছুতে লক্ষ্য করবেন যে গত সরকার যেভাবে মদের উপরে ঢালাও ইনকাম, মদের উপরে ইনকামের উপরে ঢালাও যেভাবে হচ্ছে যে কথা বলতো, এই সরকারও তার ব্যতিক্রম না, তার একটা নমুনা আপনাকে হচ্ছে যে আপনাদেরকে দিচ্ছি। চলতি বছরে আবগারি শুল্ক থেকে হচ্ছে যে মদ বিক্রি করে ইনকাম করবে এই সরকার ২৪,৯২২,৪০ লক্ষ কোটি টাকা, যেটা তৃণমূল সরকারের আগের বাজেট যেটা ছিল, লক্ষ্যমাত্রা ছিল, সেই লক্ষ্যমাত্রাকেও তার থেকে বেশি। তৃণমূল সরকারের সময় লক্ষ্যমাত্রা ছিল ২২,৫৫০,৩৩ লক্ষ কোটি টাকা। বুঝতে পারছেন যে কথা বলা হচ্ছে যে মদের দোকান থাকবে না, এটা মনে হচ্ছে যে ঘোষণার সময় যে এটা ব্যাপক একটা চমকদারি। তাহলে এই যে বাড়তি টাকা মদ থেকে আসবে, তাহলে কোথায় থেকে আসবে? তার মানে মদ বিক্রির ক্ষেত্রে এই সরকার ঢালাও হচ্ছে যে আবার লাইসেন্স বলুন বা হচ্ছে যে উৎসাহ বলুন, সেটা হচ্ছে যে দিবে। আর একটা যেটা আমি তিনটের মধ্যে বলেছি যে এই যে কেন্দ্রীয় সরকারের সহায়তা, সেটা নিশ্চিত বলা যায় না। বাজেটে আপনারা সবাই জানেন, এতদিন সাংবাদিকতা করছেন, সেটা কত পাওয়া যাবে। লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে যে ৭১,৩৯৩ কোটি ১৯ লক্ষ টাকা, কিন্তু আসলে কত টাকা পাওয়া যাবে সেটা আগামী আর্থিক বছরে এটা বোঝা যাবে। সেটা সবই ধোঁয়াশা। অ্যান্ড আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস, এই ক্ষেত্রে হচ্ছে যে গত ২০২৫-২৬-২৬-এ তৃণমূল সরকারের সময় বাজেট ছিল ৪,৬২৯.৫১ কোটি টাকা। এবারে হঠাৎ করে ২,০০০ কোটি টাকা কমিয়ে দিয়ে ৩,৭৪৪.১৭ কোটি টাকায় নামিয়ে নেওয়া হয়েছে। আমাদের প্রশ্ন, সংখ্যালঘুদের ক্ষেত্রে বিজেপির দৃষ্টিভঙ্গি সেটা পরিষ্কার, মানুষ বুঝে গিয়েছে, কিন্তু এসসি এসটি ব্যাকওয়ার্ড ক্লাস নিয়ে যে কথা বলছে বিজেপি, সেইটা বাজেটে তার প্রতিফলন হচ্ছে না। ইরিগেশন অ্যান্ড ফ্লাড কন্ট্রোল, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, জানেন আমাদের মুর্শিদাবাদ জেলায় নদী ভাঙন একটা বড় সমস্যা, মালদা জেলায় নদী ভাঙন একটা বড় সমস্যা। সেইখানে দাঁড়িয়ে হচ্ছে যে প্রায় ৬০০ কোটি টাকা বরাদ্দ হঠাৎ করে কমিয়ে দেওয়া হয়েছে। এটা সব হচ্ছে যে ওনাদের যা বাজেট পেশ করেছে, বাজেটের ৯ নম্বর যেটা বইয়ে ডিপার্টমেন্ট মানে এ ওয়াইজ যে অ্যালোকেশন, সেইটা দিয়ে আপনারা সবাই পেয়ে যাবেন। এগুলো এরকম ভাবে আরো আছে, যেটা সেই কারণে আমি বলেছিলাম যে যা ঘোষণা করা হচ্ছে সেইটা আসলে চটকদারি। আমি এই কারণেই আজকে বিধানসভায় বলেছি, যদি সঠিক বিজেপির সদিচ্ছা থাকে এ রাজ্যকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার, তাহলে বিধানসভায় একটা প্রস্তাব আনুক। সর্বসম্মতিক্রমে আমরা সহ কেন্দ্রীয় সরকার যেভাবে অন্যান্য রাজ্যকে স্পেশাল প্যাকেজ দেয়, আপনারা জানেন বিহারের জন্য স্পেশাল প্যাকেজ ঘোষণা করেছিলেন। আমরা যতদূর মনে পড়ছে আমার অন্ধ্রর জন্য যে স্পেশাল প্যাকেজ ঘোষণা করেছেন। এইরকম ভাবে আমরা চাই পশ্চিমবাংলার জন্য এই যে হাল অর্থনীতি, যেটা বারবার বলছে ঋণের বোঝা ঋণের বোঝা, এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে আমরা চাই এককালীন ভাবে আমাদের কেন্দ্রের সরকার পশ্চিমবাংলার অর্থনীতি, যেহেতু এখন ডবল ইঞ্জিন সরকার, আমার প্রস্তাব যে বিধানসভায় একটা সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাশ করা হোক, কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হোক, সেইখান থেকে স্পেশাল প্যাকেজ পশ্চিমবাংলার জন্য আনা হোক। এইটা হচ্ছে যে বিষয়। আরো কিছু বিষয় যেটা আমি বিধানসভায় তোলার চেষ্টা করেছি, যেটা বিজেপির
সংকল্পপত্রে ছিল। আপনারা জানেন বছরে 20 লক্ষ চাকরি স্বনির্ভর করা, 1 লক্ষ চাকরির ঘোষণা করেছে বাজেটে। 75 লক্ষ লাখপতি দিদি দেখবেন সংকল্পপত্র যদি কারো কাছে থাকে, নাহলে আমি আপনাদেরকে দিয়ে দিব। মাইক্রো ফিন্যান্স কিস্তি মেটাতে 1 লক্ষ টাকা করে হচ্ছে যে দেওয়ার কথা ছিল, এবং সেইটা বাজেটে নেই। সংকল্পপত্রে ছিল কৃষি জমির 4 গুণ ক্ষতিপূরণ দিবে শিল্পর ক্ষেত্রে, সেইটা কোনো ঘোষণা নেই। এবং দেখবেন রাজ্যপালের ভাষণে সিঙ্গুর সহ একটা শিল্প পার করার কথা, বাজেটে কোনো ঘোষণা নেই। তারপরে স্বতন্ত্র জনজাতি বিশ্ববিদ্যালয় ও চা শ্রমিকদের জমির মালিকানার কথা বলা হয়েছিল সংকল্পপত্রে, বাজেটে কোনো ঘোষণা নেই। আইসিডিএস, আশা সহ অন্যান্য ক্ষেত্রে কর্মরত মহিলাদের জন্য ভাতা বৃদ্ধি করা হলেও এখনো এইরকম ধরনের সমস্যা সংকুল অনেক জায়গা আছে, ক্ষেত্র আছে, যেগুলোতে কোথাও 10 বছর, কোথাও 5 বছর ধরে তারা কর্মরত, কোথাও 15 বছর ধরে কর্মরত, কিন্তু তাদের ক্ষেত্রে এই বাজেটে কোনো ধরনের কোনো হয়নি। সেই সেক্টরগুলো যেমন একটা হচ্ছে এইচএস কন্ট্রাকচুয়াল শিক্ষক, যারা তাদের বেলায় কোনো ধরনের কোনো বাজেটে উল্লেখ নেই। প্রতিবন্ধী, যেটা বিজেপি সংকল্পপত্রে ছিল ডবল করে দেওয়া, 500 টাকা বাড়িয়েছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা মনে করছি যে নিত্য প্রয়োজনীয় জিনিসের যেভাবে দাম বৃদ্ধি হয়েছে, যাতে এই সরকারের বাজেটেও কোনো দিশা নেই এই মূল্য বৃদ্ধির ক্ষেত্রে কি ভূমিকা পালন করবে আগামী বাজেট, সেখানে দাঁড়িয়ে আমরা বলছি যে বিজেপির সংকল্পপত্রে যেটা ছিল প্রতিবন্ধীদের ক্ষেত্রে এই ভাতা অন্তত আরো 500 টাকা বাড়িয়ে, যেটাও পর্যাপ্ত নয়, কিন্তু আরো সুযোগ সুবিধা সহ হচ্ছে যে এটা বাড়ানো। একইভাবে এনএসকিউএফ, যারা 11, 9 এবং 10 নবম এবং দশম শ্রেণীতে দেখবেন স্কিল কর্মরত আছে, টেকনিক্যাল এডুকেশনটা হচ্ছে যারা দেয়, বিগত কয়েক বছর থেকে তাদের বেতন কাঠামো সহ সমস্ত ক্ষেত্রে হচ্ছে বঞ্চিত হয়ে আছে। একইভাবে হচ্ছে যে আপনার আমাদের রাজ্য সরকারের যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, সিএসটি, সিটিসি, ডাব্লিউবিএসটিসি, এসবিএসটিসি, এই ক্ষেত্রে কন্ট্রাক্টর এবং হচ্ছে যে ছাড়া বাকি যারা মেকানিক্যাল কাজ করে, ক্লারিক্যাল কাজ করে, টাইপিস্টের কাজ করে, এই সম্পর্কে কোনো বাজেটে উল্লেখ নেই। আমি সেটারও হচ্ছে যে প্রতিবাদ করছি এবং এই বিষয়টা নিয়ে ভাবার জন্য হচ্ছে যে বলেছি। একইভাবে হচ্ছে যে এসএজি এবং এসি, যে এসবিএস ক্রেডিট যেটা ছিল, স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পে বাজেট বরাদ্দ হয়েছে, কিন্তু ওইখানে কর্মরত যারা কর্মী গত 6 বছর থেকে আপনার কোনো ধরনের কোনো ওদের কর্মসংস্থানের সুযোগ, স্টাইপেন্ড বলুন বা বেতন বলুন, সমস্ত কিছু হচ্ছে যে বন্ধ হয়ে আছে। এই বিষয়গুলো হচ্ছে যে আমি বিধানসভায় হচ্ছে যে তুলেছি, যা আপনাদের সামনে হচ্ছে যে রাখলাম। এক কথায় এই বাজেটে যা বলা হয়েছে, যেভাবে মানুষকে স্বপ্ন দেখানো হয়েছে, সেই দিকে যেতে গেলে যে দিশা দরকার, সেই দিশা এই বাজেটে আমরা যখন ডিটেলসে বাজেটের অ্যালোকেশন, বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ অ্যালোকেশন, ইনকামের সোর্স সবটা দেখছি, তখন হচ্ছে সেই ঘোষণার সাথে ডবল ইঞ্জিন সরকারের বাস্তবে তার কোনো মিল নেই, যার ফলে চটকদারি বেশি, ঘোষণা বেশি, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে গত 15 বছরে এই রাজ্য সরকার, বিগত রাজ্য সরকার যেভাবে চলেছে সেই পথেই এই সরকারও হাঁটার চেষ্টা করছে। এই বাজেট নিয়ে প্রথম প্রাথমিক প্রতিক্রিয়া। দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা এই সময় জানেন গতকালকে প্রায় 12টা, 12:30 নাগাদ আমাদের বিধানসভা চলাকালীন কলকাতার তারাতলা এলাকাতে নির্মীয়মান একটি প্রকল্প ভেঙে পড়েছে, এবং সেইখানে অনেকগুলো মানুষ মারা গিয়েছে, অনেকে আহত আছে। যারা মারা গিয়েছে তাদের পরিবারের প্রতি, শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। এবং আজকে ইতিমধ্যেই জানেন যে বিধানসভায় মুখ্যমন্ত্রী এটা নিয়ে একটা বক্তৃতা করেছে। আমি প্রাথমিক প্রতিক্রিয়ায় যেটা বলবো যে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী সহ যে ভূমিকা, সেটা নিশ্চিতভাবে হচ্ছে যে মানে ধন্যবাদ সূচক, ধন্যবাদই জীবন। কিন্তু যেটা হচ্ছে যে এই পাপ আমাদেরকে গোটা রাজ্যে অনেক আছে, যা গত 15 বছরের তৃণমূল কংগ্রেসের সরকার হচ্ছে যে করে রেখেছে, যার ফলে সেইটা যে কম্পেনসেশন সহ যা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী, আমি চাইবো সেটা যেন
কার্যকরী হয়, বাস্তবায়িত হয়, এবং তার সাথে সাথে অপরাধী যার এর সাথে, যেমন উনি সরাসরি বলেছেন বিধানসভায় ফিরহাদ হাকিমের সই আছে কোনো একটা মানে ছাড়পত্রের ক্ষেত্রে, তাহলে এগুলো যেন আবার ভালো তৃণমূল যারা সেজেছে সেই ভালো তৃণমূলের পর্দার আড়ালে যেন মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর তারা যেন বেঁচে না যায়। আমার দাবি হচ্ছে যে ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, কালীঘাট তৃণমূল, আহ, সব তৃণমূলের মধ্যে যারা অপরাধী আছে, যেটা মনে হয়েছে আমাদের যে একটা তৃণমূলকে হচ্ছে যে মনে হচ্ছে যে ছাড় দেওয়া হচ্ছে, এই ছাড় যেন না পায় যারা অপরাধী, যারা শাস্তি পাক, এবং যে ঘোষণা করেছে যে সমস্ত এই কলকাতা কর্পোরেশন সহ রাজারহাট, নিউ টাউন, বজবজ এই সমস্ত পৌরসভা মিলিয়ে যে অডিট করার কথা বলা হয়েছে সেটা যেন সঠিকভাবে, নিয়ম মাফিক, নিরপেক্ষভাবে হয়। এই